উপন্যাসটি শুরুর আগে একটি ঘোষণা দিচ্ছি। আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গল্পতরু অডিও বুকের সাথে আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করেছি, গপ্প আর যুক্তিতক্ক। এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা বিভিন্ন গল্প উপন্যাসের শ্রুতি নাটক শুনতে পাবেন। আপনারা এখন থেকে গল্পতরু অডিও বুকের সাথে শ্রুতি নাটকও শুনতে পাবেন গপ্প আর যুক্তিতক্ক চ্যানেলে। বাংলা ভাষাভাষীর লেখকদের গল্প উপন্যাস নিয়ে শ্রুতি নাটক শুনবেন আমাদের এই গপ্প আর যুক্তিতক্ক চ্যানেলে, যেখানে আপনারা শুধু গল্প শুনবেন না, তার সাথে থাকছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট। একটা সম্পূর্ণ নাটক শুনতে যেমন লাগে ঠিক তেমনটাই শুনবেন আমাদের এই শ্রুতি নাটক চ্যানেলটিতে। সো দেরি করবেন না, গপ্প আর যুক্তিতক্ক চ্যানেলটির লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং উপভোগ করুন গপ্প আর যুক্তিতক্কের শ্রুতি নাটকগুলি। ধন্যবাদ। গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, অনন্ত নক্ষত্রবীথি। এই সায়েন্স ফিকশনটিকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। পড়ছি এর প্রথম পর্ব। অদ্ভুত এক ধরনের শব্দ হচ্ছে। পরিচিত কোনো শব্দের সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই বলে শব্দটাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না। লক্ষ লক্ষ ঝিঝি পোকার আওয়াজকে যদি কোনো উপায়ে কমিয়ে অতি সূক্ষ্ম পর্দায় নিয়ে আসা যায় এবং সেই আওয়াজটাকে দিয়ে ঘূর্ণির মতো কিছু করা যায়, তাহলে বোধহয় কিছুটা ব্যাখ্যা হয়। না, তাও হয় না। আওয়াজটার মধ্যে ধাতব ঝঙ্কার আছে। ঝিঝি পোকার আওয়াজে কোনো ধাতব ঝঙ্কার নেই। শব্দটা অস্বস্তিকর, স্নায়ুর ওপর চাপ ফেলে। আমাকে বলা হয়েছে এই শব্দ সহ্য হয়ে যাবে। মানুষের সহ্য করবার শক্তি অসীম, কাজেই সহ্য হলেও হতে পারে, কিন্তু আমার এখনো হচ্ছে না। কোনোদিন হবে বলেও মনে হয় না। আমি খুবই অস্থির বোধ করছি। মহাশূন্যযান গ্যালাক্সি 2-তে আজ আমার 3য় দিন। এর আগে আমি কখনো কোনো মহাশূন্যযানে ওঠা দূরে থাক, তার ভেতরের ছবি পর্যন্ত দেখিনি। মহাশূন্যের প্রতি আমার কোনো আগ্রহ নেই। অযুত নিযুত লক্ষ কোটি মাইল দূরে গ্রহগুলি কেমন, সেখানে প্রাণের বিকাশ ঘটেছে কিনা তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি একজন টিভি প্রোগ্রাম মনিটর কার্যক্রমের অতি সামান্য কর্মচারী। আমার কাজ হচ্ছে বিশেষ বিশেষ কোনো টিভি প্রোগ্রাম দর্শকদের কেমন লাগলো তা মনিটর করে স্ট্যাটিস্টিক্স তৈরি করা। যেমন টিভি চ্যানেল 3-তে একটা হাসির সিরিয়াল হচ্ছে, নাম কথা বলা না বলা। আমার কাজ হচ্ছে প্রোগ্রাম চলাকালীন সময়ে বিভিন্ন বাড়িতে টেলিফোন করে অত্যন্ত ভদ্রভাবে জানতে চাওয়া, ম্যাডাম বা স্যার, আপনি কি এই মুহূর্তে টিভি দেখছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বলা কোন চ্যানেল দেখছেন। তার উত্তর হ্যাঁ হলে জিজ্ঞেস করা, কথা বলা না বলা অনুষ্ঠানটি আপনার কেমন লাগছে? বেশিরভাগ সময়ই কোনো উত্তর পাওয়া যায় না। আমার প্রশ্ন শুনেই খট করে টেলিফোন নামিয়ে রাখে। কেউ কেউ অত্যন্ত রাগী গলায় বলে, আমাদের এভাবে বিরক্ত করার কি অধিকার আপনার আছে? আবার অনেকে কুৎসিত গালাগালি করে। আমি গায়ে মাখি না, গায়ে মাখলে চাকরি করা যায় না। আমি হাসি মুখে আমার কাজ করি, যথাসময়ে রিপোর্ট পাঠিয়ে দেই। আমার মতো আরও অনেকেই আছে, তারাও রিপোর্ট পাঠায়। এইসব রিপোর্টের উপর ভিত্তি করে প্রোগ্রাম রেটিং হয়। মাস শেষ হলে একটা চেক পাই। গত মাসে ব্যতিক্রম হলো। চেকের সঙ্গে আলাদা খামে এক চিঠি এসে উপস্থিত। চিঠির ওপর সোনালি রঙের ত্রিভুজের ছাপ। এর মানে হচ্ছে অত্যন্ত জরুরি। এক্ষুনি খাম খুলে চিঠি পড়ে ব্যবস্থা নিতে হবে। আমি অবশ্যই তা করলাম না। প্রথম চেকটি দেখলাম, টাকার অঙ্ক ঠিক আছে কিনা। একটি বোনাস পাওনা হয়েছিল, সেই বোনাস দেয়া হয়েছে কিনা। দেয়া হয়েছে, সব ঠিকঠাক আছে। তারপর আমি ত্রিভুজ চিহ্নের খাম খুললাম। এ কি অসম্ভব ব্যাপার! মহাকাশ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। জনাব, আপনাকে অবিলম্বে মহাকাশ গবেষণা কেন্দ্রের 7ম শাখায় উপস্থিত হতে বলা হচ্ছে। অত্যন্ত জরুরি। বিনীত এস মাথুর, ডিরেক্টর, মহাকাশ গবেষণা কেন্দ্র 7। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে, প্যাঁচ লেগে গেছে। আমার মতো নগণ্য ব্যক্তিকে মহাশূন্য গবেষণা কেন্দ্র কেন শুধু শুধু ডাকবে? তবে ভুল হোক আর যাই হোক, উপস্থিত আমাকে হতেই হবে, কারণ চিঠির উপর সোনালি রঙের ত্রিভুজ আঁকা। একে অগ্রাহ্য করা প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় অপরাধ। আমি ছুটলাম ট্রাভেল এজেন্টের কাছে। বিমানের বুকিংয়ের ব্যাপার আছে। কিভাবে গবেষণা কেন্দ্র 7-এ যেতে হয় তাও জানি না।
ট্রাভেল এজেন্টের সুন্দরী তরুণী যেন আমাকে অত্যন্ত আনন্দের সংবাদ দিচ্ছে এমন ভঙ্গিতে বলল, আগামী 2 মাসের ভেতর কোনো বুকিং দেওয়া যাবে না। আমি ত্রিভুজ আঁকা চিঠি তার হাতে দিতেই সে গম্ভীর মুখে বলল, মিনিট 10 অপেক্ষা করুন, দেখি কি করা যায়। 10 মিনিটও অপেক্ষা করতে হলো না। 7 মিনিটের মাথায় সে বলল, আপনাকে একটি জরুরি বুকিং দেওয়া হয়েছে। আজ রাত 9:20 আপনার ফ্লাইট। 9টার সময় চলে আসবেন, কাগজপত্র রেডি করে রাখব। আপনার ভ্রমণ শুভ হোক, সুন্দর হোক। আমি মুখ শুকনো করে অ্যাপার্টমেন্টে চলে এলাম। রাত 9টা বাজতে এখনো 5 ঘন্টা দেরি। এই 5 ঘন্টা কাজে লাগানো যায়। আমার কেমন ভয় ভয় করতে লাগলো। এ কি সমস্যায় পড়লাম। একদল লোক আছে দেশ বিদেশে ঘুরতে যাদের ভালো লাগে। আমি সেরকম না। কাজ শেষ করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে টিভি সেট খুলে বসাতেই আমার আনন্দ। রান্নাবান্না করাতেও আমার কিছু শখ আছে। আমার লাইব্রেরিতে বেশ কিছু রান্নার বই আছে। বইপত্র দেখে সপ্তাহে একদিন একটা নতুন রান্না করি। সেদিন নিকিকে আসতে বলি। সব দিন সে আসতে পারে না। সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। অবসর তার খুবই কম। সেই অবসরগুলির বেশিরভাগই ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার দখল করে রাখে। এখানে ওখানে নিকিকে নিয়ে যায়। সুযোগ পেলেই গায়ে হাত দিতে চায়। নিকি সব সহ্য করে, কারণ ডিপার্টমেন্টাল স্টোরের চাকরিটা সে ছাড়তে চায় না। বোনাস টোনাস মিলিয়ে চাকরিটা ভালোই। ওভারটাইম আছে। ওভারটাইমের পয়সাও ভালো। নিকি টাকা জমাচ্ছে, আমি নিজেও জমাচ্ছি। আমরা বিয়ে করতে চাই। বিয়ের জন্য যে বিশাল অঙ্কের লাইসেন্স ফি দরকার তা আমাদের নেই। কষ্ট করে টাকা জমানোর এই হচ্ছে রহস্য। আমরা ঠিক করে রেখেছি বিয়ের পর 2 কামরার একটা অ্যাপার্টমেন্ট নেব। দুজনে খুব কষ্ট করে হলেও টাকা জমাবো। সেই টাকায় প্রতি বৎসর ভ্রমণ পাস কিনব। নিকি নতুন নতুন জায়গায় যেতে খুব ভালোবাসে। আমার এত শখ নেই, তবু নিকির আনন্দেই আমার আনন্দ। টেলিফোন করতেই নিকিকে পাওয়া গেল। তার গলার স্বরে ক্লান্তি ঝরে পড়ছে, যেন হ্যাঁ না বলতেও তার কষ্ট হচ্ছে। আমি বললাম, নিকি, তুমি কি করছো? কিছু করছি না, বসে বসে হাই তুলছি। এত ক্লান্ত যে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ব। তুমি কি একটু আসতে পারবে? কেন? আমি একটা ঝামেলায় পড়েছি। নিকির গলার স্বর থেকে ক্লান্তি মুছে গেল। সে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। এক্ষুনি আসছি। এই হচ্ছে নিকি। তার যত কাজই থাকুক, যত ঝামেলাই থাকুক, আমার কোনো সমস্যা হয়েছে শুনলে ছুটে আসবে। বাস বা ট্রামের জন্য অপেক্ষা করবে না, সাবওয়েতে লাইনে দাঁড়াবে না, ট্যাক্সি ভাড়া করবে, যাতে সবচেয়ে কম সময়ে উপস্থিত হওয়া যায়। নিকি ঠিক রূপবতী নয়। তার ঠোঁট মোটা, চোখ ছোট ছোট, হাতের থাবা পুরুষদের মতো বিশাল। তবু তার দিকে তাকালেই আমার মন অন্যরকম হয়ে যায়। তাকে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়ে, যার পাশে বসে একটি জীবন অনায়াসে পার করে দেয়া যায়। নিকি 8 ঘন্টার মধ্যে উপস্থিত হল। ডিপার্টমেন্টাল স্টোরের ইউনিফর্ম পর্যন্ত ছাড়েনি, চলে এসেছে। কি হয়েছে? বসো, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে শুরু করো, তারপর বলছি। এক্ষুনি বলো। আমি ত্রিভুজ আঁকা চিঠিটি দিলাম। নিকি নিজেও কিছু বুঝতে পারল না। অবাক হয়ে বলল, তোমাকে এই চিঠি দিচ্ছে কেন? আমি জানি না, বড় ভয় লাগছে। ভয়ের কি আছে? তুমি তো কোনো অন্যায় করনি। হয়তো তারা তোমাকে কোনো কাজ দিতে চায়। আমাকে কাজ দিবে কেন? ওদের কাজের আমি জানি কি? আমি লক্ষ্য করলাম নিকি নিজেও ভয় পাচ্ছে। ভয় পেলে নিকির খুব নাক ঘামে এবং সে রুমাল দিয়ে একটু পরপর নাক ঘষতে থাকে। এখনও সে তাই করছে। আমি নরম গলায় বললাম, চলো যাই, বাইরে কোথাও খেয়ে নেব। আমার হাতে সময় বেশি নেই। নিকি হ্যাঁ না কিছু বলল না। আমি বললাম, শুধু শুধু দুশ্চিন্তা করছি। আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। 7ম কেন্দ্রে পৌঁছানো মাত্র ভুল ধরা পড়বে। আমরা দামি একটা রেস্তোরাঁয় খাবার খেলাম। অনেকগুলি টাকা বেরিয়ে গেল। এত দামি দামি খাবার, অথচ কোনোটাই ভালো লাগছে না। নিকি মন খারাপ করে খাবার দাবার নাড়াচাড়া করছে। আমি আবার বললাম, কোথাও একটা ভুল হয়েছে। তুমি দুশ্চিন্তা করবে না, 7ম কেন্দ্রে পৌঁছেই তোমার সঙ্গে আমি কথা বলবো। নিকি এই কথারও জবাব দিল না। 7ম কেন্দ্রে পৌঁছে আমি নিকির সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। আমাকে সরাসরি নিয়ে যাওয়া হলো এস মাথুরের কামরায়। কামরাটি বিশাল। দিনের বেলাতেও বড় একটা ডিম লাইট জ্বলছে। দরজা জানলা বন্ধ। ঘরটা অন্য সব ঘরের চেয়ে ঠান্ডা।
আমার শীত শীত করতে লাগল। এস মাথুর মানুষটি বৃদ্ধ, মাথায় কোনো চুল নেই, শুধু মাথা নয়, ভুরুতেও চুল নেই, গোলাকার মুখ, কুৎসিত দেখাচ্ছে, কিন্তু গলার স্বর আশ্চর্য রকম সতেজ। তিনি আমার দিকে না তাকিয়ে বললেন, আপনি বসুন। আমি বসলাম। ক্ষীণ স্বরে বললাম, আমাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছি না। এস মাথুর কিশোরদের মতো সতেজ গলায় বললেন, মহাশূন্য গবেষণা প্রকল্প থেকে প্রতি 6 বছর পর পর একটি বিশেষ ধরনের মহাকাশযান পাঠানো হয়। তা কি আপনি জানেন? জি না। সাধারণ মহাকাশযানের গতিপথ সৌরমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ। এই বিশেষ মহাকাশযানগুলি হাইপারডাইভ ক্ষমতা সম্পন্ন। হাইপারডাইভ কি আপনি জানেন? জি না। সময় সংকোচক ডাইভ। আরও সহজ করে বলি, ধরুন আপনি একটি মহাকাশযানে করে যাচ্ছেন। মহাকাশযানটির গতিবেগ আলোর গতিবেগের কাছাকাছি। এই ক্ষেত্রে 10 আলোকবর্ষ দূরের কোনো জায়গায় যেতে আপনার সময় লাগবে 10 বছর। কিন্তু এই দূরত্ব হাইপারস্পেস ড্রাইভের কল্যাণে আপনি 1 মাইক্রোসেকেন্ডে অতিক্রম করতে পারবেন। হাইপারস্পেস ড্রাইভের কল্যাণে আমরা আজ অকল্পনীয় দূরত্বে পৌঁছতে পারছি। আপনি আমাকে এসব কেন বলছেন বুঝতে পারছি না। হাইপারস্পেস ড্রাইভ ক্ষমতা সম্পন্ন একটি মহাকাশযান খুব শিগগিরই রওনা হচ্ছে। ওই মহাকাশযানের 7 জন ক্রু আছে। এরা সবাই এক একটি বিষয় বিশেষজ্ঞ। এছাড়া আছে 4টি PS4 রোবট। PS রোবট হচ্ছে রোবোটিক্সের বিষয়, টেনার জাংশনে মুক্ত কপোটনের রোবট। আমি এখনো বুঝতে পারছি না আপনি আমাকে এসব কেন বলছেন। আপনাকে এত কিছু বলছি কারণ ওই মহাকাশযানের আপনিও একজন যাত্রী। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বড় ধরনের এক্সপেডিশনগুলিতে আমরা নিয়মিত ক্রুদের সঙ্গে অনিয়মিত একজনকে ঢুকিয়ে দিই, খুবই সাধারণ একজন, যার কোনো রকম টেকনিক্যাল জ্ঞান নেই। সে চলে তার সহজাত বুদ্ধিতে। কোনো বড় ধরনের সমস্যা সে তার নিজের মতো করে সমাধান করতে চায়। আমরা দেখেছি 97% ক্ষেত্রে এই জাতীয় সহজ সমাধানই একমাত্র সমাধান। বিশেষজ্ঞরা বা অতি উন্নত রোবট সহজ সমাধান চট করে ধরতে পারে না। কোনো রকম সমস্যার সমাধান করবার ক্ষমতা আমার নেই। আমি খুবই নগণ্য ব্যক্তি। অনেক রকম বাছাইয়ের পর আপনাকে আলাদা করা হয়েছে। 1 সপ্তাহের মতো সময় আপনার হাতে আছে। এই সময়ে আপনাকে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। হাইপার স্পেস ড্রাইভ দেওয়ার মতো শারীরিক যোগ্যতা আপনার আছে কিনা দেখা হবে। তারপর যাত্রা শুরু। ফিরে আসবো কবে? কখন ফিরবেন এই ব্যাপারটা বেশ অদ্ভুত। একটি হাইপার স্পেস ড্রাইভের সঙ্গে সঙ্গে পৃথিবীর বয়স প্রায় 100 বছর বেড়ে যায়। ধরুন 3টি হাইপার স্পেস ড্রাইভ দিয়ে আপনি পৃথিবীতে ফিরলেন। ফিরে এসে দেখবেন পৃথিবীর বয়স 300 বছর বেড়ে গেছে। হয়তো পৃথিবী কোনো প্রাকৃতিক কারণে ধ্বংসই হয়ে গেছে। কাজেই ফিরে আসার সময় জানতে চাওয়া অর্থহীন। আমি অবাক হয়ে এই লোকের দিকে তাকিয়ে রইলাম। কি বলছে সে? এর মানে কি? কত বড় সৌভাগ্য আপনার ভেবে দেখুন। আপনি হবেন মানবজাতির প্রথম প্রতিনিধি দলের একজন যে অন্য একটি গ্যালাক্সিতে পা রাখবে। কি হবে পা রেখে? অনেক কিছুই হতে পারে। হয়তো অসীম ক্ষমতা সম্পন্ন কোনো প্রাণীর সঙ্গে আপনাদের যোগাযোগ হবে। তাদের কল্যাণে আমরা সৃষ্টিতত্ত্বের রহস্যগুলো জেনে ফেলতে পারব। সময় ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। তারা হয়তো আমাদের সময় ব্যাপারটা কি বুঝিয়ে দেবে। আমরা তখন ইচ্ছে মতো সময়কে সংকুচিত প্রসারিত করতে পারব। আপনি বলতে চাচ্ছেন আমি আর কোনোদিন এই চেনা পৃথিবীতে ফিরে আসব না? হ্যাঁ, তাই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমাকে এই ঘর থেকে বের করে আলাদা করে ফেলা হলো। আমি কতজনকে যে বললাম আমাকে একটা টেলিফোন করতে দিন, একজনের সঙ্গে একটু কথা বলবো, ঘড়ি ধরে 1 মিনিট, এর বেশি নয়। কেউ আমার কথার কোনো উত্তর দিল না। একজন শুধু বলল, 7ম কেন্দ্রের গবেষণাগার থেকে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। নিকির সঙ্গে আমার কথা বলা হলো না। সময়ের কোনো হিসাব আমার কাছে ছিল না। গবেষণা কেন্দ্রের যেখানে আমাকে রাখা হলো, দিন এবং রাত বলে সেখানে কিছু নেই। সারাক্ষণে কৃত্রিম আলো জ্বলছে। আমাকে বলা হলো মানুষের শরীরে দিনরাত্রির যে চক্র তৈরি হয় তা ভেঙে দেবার জন্যই এই ব্যবস্থা। তাদের কোনো কথাই আমি মন দিয়ে শুনি না। যা করতে বলে করি, এই পর্যন্তই। একবার তারা আমাকে একটা সিলিন্ডারের ভেতর ঢুকিয়ে দিল। নিশ্ছিদ্র অন্ধকার। এই জাতীয় অন্ধকার পৃথিবীতে কখনো পাওয়া যায় না। অন্ধকার যে এত ভয়াবহ হতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। কত সময় যে কেটে গেল সেই সিলিন্ডারে। কি ভয়াবহ অবস্থা। প্রচণ্ড খিদে, তবু মনে হয়েছে খাদ্য নয়,
আমার প্রয়োজন আলো, সামান্য আলো। প্রদীপের একটি ক্ষুদ্র শিক্ষার জন্যে আমি আমার নশ্বর জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আলো ভাগ্যে জোটেনি। খাদ্য এসেছে, আলো নয়। আশ্চর্য, একসময় সেই অন্ধকারও সহ্য হয়ে গেল। মনে হলো আলোহীন এই জগতই বা মন্দ কি। যখন পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলাম, তখন আমাকে চোখ ধাঁধানো আলোয় ঝলমল করছে এমন একটি ঘরে ঢুকিয়ে দেয়া হলো। আহ, কি তীব্র আলো! প্রাণপণে চেঁচিয়েছি, আলো চাই না, অন্ধকার চাই। কুৎসিত এই আলোর হাত থেকে আমাকে রক্ষা করো। কত বিচিত্র ধরনের ট্রেনিং! ভরশূন্যতা ট্রেনিং, শব্দহীন জগতের ট্রেনিং, আবার ভয়াবহ শব্দের ট্রেনিং। তারপরে একদিন ট্রেনিং পর্ব শেষ হলো। আমাকে গোলাকার একটি ঘরে নিয়ে যাওয়া হলো। আমার সঙ্গে গবেষণাগারের একজন কর্মী। ঘরটির মাঝখানে ছোট্ট টেবিলে একটি টেলিফোনের সেট। গবেষণাগারের কর্মী আমাকে বললেন, এখন আপনি আপনার বান্ধবীকে একটা টেলিফোন করতে পারেন। নাম্বার মনে আছে তো, নাকি ট্রেনিংয়ের ঝামেলায় সব ভুলে বসে আছেন? নাম্বার মনে আছে। নিকিকে তার বাসার নাম্বারই পাওয়া গেল। সে অসম্ভব অবাক হয়ে বলল, কি ব্যাপার তোমার? আমি বহু কষ্টে বললাম, তোমার কি খবর? তুমি কেমন আছো? নিকি রাগী স্বরে বলল, আমার খবর তোমার কি দরকার? তুমি তোমার খবর বলো, হচ্ছেটা কি? আমাকে একটা মহাকাশযান করে পাঠানো হচ্ছে। কি বলছো তুমি সব? সত্যি কথাই বলছি নিকি। আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। প্রায় 10 মিনিটের মতো কথা বললাম। নিকি ব্যাকুল হয়ে কাঁদল। আমার চোখও বারবার ভিজে উঠল। একসময় টেলিফোন নামিয়ে রাখলাম। আমার সঙ্গী আমার দিকে তাকিয়ে আছে। আমি তার চোখে চোখ রেখে একটু হেসে বললাম, এতক্ষণ যার সঙ্গে কথা বললাম সে নিকি নয়, সে আপনাদের একজন। আমার সঙ্গী বিস্মিত হয়ে বলল, এ কথা কেন বলছেন? তার গলাস্বর কি আপনার কাছে অন্যরকম মনে হয়েছে? না, গলাস্বর নিকির মতো। আচার আচরণ, কথা বলার ঢং সবই নিকির মতো। তবু আমি জানি সে নিকি নয়। তখন জানলেন? টেলিফোন নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে জানলাম। আপনি ঠিকই ধরেছেন। এতক্ষণ আপনি কথা বলেছেন একটি ভয়েস সিনথেসাইজারের সঙ্গে। আমার সঙ্গে এই রসিকতা করার প্রয়োজনটা তো ধরতে পারছি না। শুরুতে আমি নিকির সঙ্গে কথা বলতে চেয়েছি, পরে কিন্তু আর চাইনি। আমরা ছোট্ট একটা পরীক্ষা চালানোর জন্যে টেলিফোনের ব্যবস্থাটা করেছি। কি পরীক্ষা? মহাকাশযানে করে পাঠানোর জন্যে সবসময় স্বাভাবিক ক্রুদের বাইরে একজনকে নেওয়া হয়। সেই একজন কিন্তু র্যামশ্যাম যদুমধু কেউ নয়। সেই একজন হচ্ছে বিশেষ একজন, যার কিছু বিশেষ ক্ষমতা আছে। ইএসপি জাতীয় ক্ষমতা। আপনার তা প্রচুর পরিমাণে আছে। কি করে বুঝলেন? সেন্ট্রাল কম্পিউটার পৃথিবীর সব মানুষদের সম্পর্কে খোঁজ খবর রাখে। আপনার সম্পর্কে খবর সেখান থেকেই পাওয়া। খবরটা ভুল। আমার ইএসপি কেন? কোনো ক্ষমতাই নেই। থাকলে আমি তা জানতাম। আমি জানব না, অথচ সেন্ট্রাল কম্পিউটার জানবে, তা কি করে হয়? জন্মসূত্রে আপনি যে ক্ষমতা নিয়ে এসেছেন তার কথা তো আপনার জানার কথা নয়, তা জানবে অন্যজন। আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি টিভি প্রোগ্রাম মনিটর করতেন। হ্যাঁ, ওটাই আমার চাকরি। চ্যানেল 3-র একটা প্রোগ্রাম আপনি মনিটর করছিলেন, তাই না? হ্যাঁ। যে সময় এই প্রোগ্রামটি চলত তখন মাত্র 9.1 ভাগ লোক ওই প্রোগ্রাম দেখত। 40.2 ভাগ লোক কোনো প্রোগ্রামই দেখত না। বাকিরা দেখত অন্য চ্যানেলের প্রোগ্রাম, ঠিক না? হ্যাঁ, ঠিক। অথচ আপনি যাদের বাসায় টেলিফোন করতেন তারা সবাই ওই প্রোগ্রামটি দেখত। আপনি জেনে শুনে টেলিফোন করতেন না, এমনিতেই করতেন। কিন্তু দেখা যেত ওই বাসায় কেউ না কেউ চ্যানেল 3-র প্রোগ্রামটি দেখছে। খুব উঁচু ধরনের ইএসপি ক্ষমতা না থাকলে তা সম্ভব নয়। তাছাড়া কি? আপনাকে নিয়ে 5টি জেনার টেস্ট করা হয়েছে। প্রতিটি টেস্টে আপনি 100 নম্বর স্কোর করেছেন, যা অকল্পনীয় একটা ব্যাপার। আমার ইএসপি ক্ষমতা কি কাজে লাগবে? হয়তো কোনো কাজেই লাগবে না, তবে মহাকাশ যাত্রা, বিশেষ করে নিজেদের গ্যালাক্সি ছেড়ে অন্য একটি গ্যালাক্সিতে পা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আপনার মতো ইএসপি ক্ষমতাধর কাউকে দরকার। আমার ইচ্ছা করছিল আচমকা লোকটির গালে একটা চর বসিয়ে দিই। বহু কষ্টে সেই ইচ্ছা দমন করলাম। কি লাভ? কি হবে হইচই করে? কিছুই হবে না। যথাসময়ে আমাকে যাত্রা করতে হবে, যেতে হবে সবকিছু পেছনে ফেলে। এই পৃথিবীকে আমার কখনো অসাধারণ কিছু বলে মনে হয়নি, তবু পৃথিবীর জন্য মায়া লাগছে। আমাদের এই মিশনটির একটি নাম আছে, বরগ মিশন। মহাকাশযানের অধিনায়ক জন বরগের নাম অনুসারে মিশনের নাম।
আমি ভেবেছিলাম জন বরগ লোকটি অসাধারণ কেউ হবেন। হয়তো তিনি অসাধারণ, কিন্তু আমার কাছে প্রথম দর্শনে তাকে খুব অসাধারণ মনে হল না। রোগা লম্বা একজন মানুষ, বেশিক্ষণ চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, কিংবা কথা বলেন না, চোখ নামিয়ে নেন। মেয়েদের মতো পাতলা ঠোঁটে ঠোঁট টিপে হাসার অভ্যাস আছে। খুব জরুরি ধরনের কথাবার্তার মাঝখানে হঠাৎ তার দিকে তাকালে দেখা যাবে তিনি মাথা নিচু করে ঠোঁট টিপে হাসছেন, যেন কথাবার্তা কিছু শুনছেন না, অন্য কিছু ভাবছেন। 7 জন ক্রু মেম্বারদের মধ্যে অধিনায়ক জন বরগকেই আমার কাছে মনে হল সবচেয়ে সাধারণ। প্রথম দর্শনে মানুষের ওপর প্রভাব ফেলার কোনো ক্ষমতা এই মানুষটির নেই। তার সঙ্গে আমার প্রথম দেখা হবার কথা বলি। মহাকাশযান পৃথিবীর মহাকর্ষণ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। শেষবারের মতো পৃথিবী দেখার জন্য সবাই ভিড় করেছে অবজারভেশন প্যানেলে। আমি শুধু নেই। ফেলে আসা পৃথিবীর জন্যে আমি কোনো রকম আকর্ষণ বোধ করছি না। নিজের ঘরে চুপচাপ বসে আছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি বললাম, কে? নরম গলায় উত্তর এলো, আমার নাম জন বরগ। আমি দরজা খুললাম। জন বরগ হাসি মুখে বললেন, সবাই শেষবারের মতো পৃথিবী দেখছে, আপনি দেখছেন না? ইচ্ছা করছে না। চমৎকার, আমারও ইচ্ছা করছে না। এবং আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমরা আবার এই পৃথিবীতে ফিরে আসব। আমার এরকম কিছু মনে হচ্ছে না। আপনার কীরকম মনে হচ্ছে? কোনো রকমই মনে হচ্ছে না। জন বরগ হাসি মুখে বললেন, আপনার কথা শুনে ভরসা পাচ্ছি। আমি ভেবেছিলাম বলে বসবেন, আমরা আর পৃথিবীতে ফিরে আসব না। আমি এরকম বললে অসুবিধা কি? আপনি হচ্ছেন একজন ইএসপি ক্ষমতাধর ব্যক্তি। আপনি নাসূচক কিছু বললে একটু খটকা তো লাগবেই। আমি জন বরগের দিকে তাকালাম। তিনি নিচু অথচ স্পষ্ট স্বরে বললেন, ইএসপি ক্ষমতা টমতা নিয়ে আমি মাথা ঘামাই না। যে জিনিস আমি বুঝতে পারি না সে জিনিসের প্রতি আমার আগ্রহ নেই। কাজেই আপনার এই ক্ষমতা আমি কখনো ব্যবহার করব না। আপনি হয়তো জানেন না, মহাকাশযানের অধিনায়ক হচ্ছেন দ্বিতীয় ঈশ্বর। সবকিছু চলে তার হুকুমে। আমি সহজ গলায় বললাম, মহাকাশযানের অধিনায়ক যদি দ্বিতীয় ঈশ্বর হন, তাহলে প্রথম ঈশ্বরকে? প্রথম ঈশ্বর বলে কেউ নেই। ওটা হচ্ছে কথার কথা। এই বলেই জন বরগ মৃদু হাসলেন। উঠে দাঁড়িয়ে আবার ঠোঁট টিপে মৃদু গলায় বললেন, যাই কেমন? আমি কিছু বললাম না। জন বরগ লোকটিকে যতটা সাধারণ মনে হয়েছিল ততটা সাধারণ সে নয়। আমার ঘরে তার আসার একমাত্র উদ্দেশ্যই ছিল আমাকে জানিয়ে দেয়া যে সে আমার ক্ষমতার ধার ধারে না। এটা সে জানিয়েছে চমৎকার ভঙ্গিতে। বরগ মিশনের বাকি 6 জন কর্মীর সঙ্গে প্রথম 72 ঘণ্টায় আমার কোনো রকম কথাবার্তা হলো না। আমি নিজের ঘর থেকে বেরোলাম না। বেরোবার মতো তেমন কোনো কারণও ঘটল না। খাবার আসে ঘরে। 32 নামের একটা রোবট খাবার দিয়ে যায়, নিয়ে যায়। আমি প্রায় সারাক্ষণই শুয়ে থাকি। মহাকাশযানের উড়ে চলার ধাতব শব্দ শুনি। লক্ষ কোটি ঝিঁচি পোকার শব্দ, যে শব্দ বাড়ে এবং কমে। আমি কিছুই করি না, শুয়ে থাকি। আমাকে বলা হয়েছে এই মহাকাশযানের সময় কাটানোর চমৎকার সব ব্যবস্থা আছে। এদের লাইব্রেরি পৃথিবীর যে কোনো বড় লাইব্রেরির মতোই। দুর্লভ সব সংগ্রহ এখানে আছে। ভিডিও সংগ্রহশালাটিও নাকি অসাধারণ, বিশেষ করে মানুষের মহাকাশ যাত্রার ইতিহাস বিভাগ। প্রতিটি খুঁটিনাটি বিষয়ে ফিল্মও এখানে আছে। প্রজেকশন রুমে বসলেই হলো। এখানে আছে সব রকম খেলাধুলার ব্যবস্থা। এমনকি সাঁতারের জন্য ছোট একটি সুইমিং পুলের মতোও নাকি আছে, যার পানিতে ইলেকট্রিক্যাল চার্জ থাকায় সাঁতারের ব্যাপারটি হয় স্বর্গীয় আনন্দের মতো। আয়নিত জলকণা শরীরে ধাক্কা দেয়, প্রচণ্ড শারীরিক সুখের একটা অনুভূতি হয়। আমাকে এসব আকর্ষণ করে না। আমার মনে হয় আমি তো ভালোই আছি, সুখেই আছি। খুব যখন নিঃসঙ্গ বোধ হয় তখন 32-এর সঙ্গে কথা বলি। খুবই সাধারণ কথাবার্তা। যেমন একদিন বললাম, কেমন আছো 30? কোন অর্থে জিজ্ঞেস করছো? যান্ত্রিক অর্থে আমি ভালো আছি। যান্ত্রিক অর্থ ছাড়া অন্য কোনো অর্থ আছে কি? নিশ্চয়ই আছে। আবেগ অর্থেও এই প্রশ্ন করা যায়। আমি রিবোত্রী সার্কিট সম্পন্ন রোবট। আমার কিছু পরিমাণ আবেগ আছে, যদিও তা মানুষের মতো তীব্র নয়। আবেগ অর্থে তুমি কেমন আছো? আবেগ অর্থে খুব ভালো নেই। কেন? অন্য একটি গ্যালাক্সিতে যাচ্ছি, এটা চিন্তা করেই বেশ কাহিল বোধ করছি। কে জানে কি অপেক্ষা করছে আমাদের জন্যে। অবিকল মানুষের মতো কথা। যন্ত্রের মুখে মানুষের মতো কথা শুনতে ভালো লাগে না। যন্ত্র কথা বলবে যন্ত্রের মতো, মানুষ কথা বলবে মানুষের মতো। 32-এর সঙ্গে আমার কথাবার্তা এই কারণেই বেশি দূরে এগোয় না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। 32-এর স্বভাব চরিত্র অনেকটা মানুষের মতো। তুমি যেতে পারো বলার পরও সে যায় না, দাঁড়িয়ে থাকে।
চুপ করো বললে কিছুক্ষণ চুপ করে থেকে আবার কথা বলা শুরু করার চেষ্টা করে। খুবই যন্ত্রণার ব্যাপার। আমি যা জানতে চাই না তাও সে আমাকে বলতে থাকে। যেমন এই মহাকাশযান কী জ্বালানি ব্যবহার করে তা জানার আমার কোনো রকম আগ্রহ নেই, কিন্তু সে ঘ্যান ঘ্যান করে বলবেই। এই রোবটের কারণে আগ্রহ নেই এমন সব বিষয়েও আমাকে জানতে হচ্ছে। আমি এখন জানি এই মহাকাশযান 4 স্তর বিশিষ্ট। প্রথম স্তর হচ্ছে জ্বালানি স্তর, একটি থ্রাস্টার এবং একটি কনভার্টার যা হিলিয়াম অণুকে হিলিয়াম আয়নে পরিণত করে। ছাড়াও আছে অসম্ভব শক্তিশালী 4টি ম্যাগনেটিক ফিল্ড জেনারেটর, একটি ফোটন এমিটার যাদের প্রয়োজন পড়ে শুধুমাত্র হাইপারস্পেস ড্রাইভের সময়। দ্বিতীয় স্তর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও মেইনটেন্যান্স বিভাগ। তৃতীয় স্তরে ক্রুদের থাকবার ব্যবস্থা, খেলাধুলা এবং আমোদ প্রমোদের স্থান। চতুর্থ স্তরে আছে ল্যাবরেটরি এবং অবজারভেশন প্যানেল। কমিউনিকেশন বা যোগাযোগের যাবতীয় যন্ত্রপাতিও আছে এই স্তরে। কোনো নতুন গ্রহে অনুসন্ধানী স্কাউটশিপও এই চতুর্থ স্তর থেকে পাঠানো হয়। মহাকাশযানের মস্তিষ্ক হচ্ছে কম্পিউটার, তাও চতুর্থ স্তরে। হাইপারস্পেস ড্রাইভ ক্ষমতা সম্পন্ন প্রতিটি মহাকাশযানেই CDC-10 জাতীয় কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারগুলির কার্যপদ্ধতি মানুষ এখনও পুরোপুরি জানে না, কারণ এই কম্পিউটারের উদ্ভাবক মানুষ নয়। হাইপারস্পেস ড্রাইভ এবং CDC কম্পিউটার দুটি মানুষ পেয়েছে মিডওয়ে গ্যালাক্সির সিরান নক্ষত্রপুঞ্জের মহাবুদ্ধিমান প্রাণী ইএসিদের কাছ থেকে। মাকড়সা শ্রেণীর এইসব প্রাণীরা তাদের উচ্চতর প্রযুক্তির বিনিময়ে পৃথিবী থেকে নিয়ে যায় অতি সাধারণ কিছু উদ্ভিদ। তারা এইসব উদ্ভিদ দিয়ে কি করে, কেনই বা তারা অতি সাধারণ কিছু উদ্ভিদের জন্য এত মূল্য দিতে প্রস্তুত, সেই সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীরা কিছুই জানেন না। কারণ ইএসিরা এই বাণিজ্য সরাসরি করে না, করে কিছু রোবটের মাধ্যমে। এইসব রোবট কোনো প্রশ্নের জবাব দেয় না। তাদের অনেকবার বলা হয়েছে, এই সামান্য লতা জাতীয় গাছগুলি দিয়ে তোমরা কি করবে? রোবটরা উত্তর দিয়েছে, আমরা কি করব সেটা আমাদের ব্যাপার। হাইপার স্পেস ড্রাইভ সংক্রান্ত টেকনোলজির বিনিময়ে তোমরা যদি উদ্ভিদ দাও দেবে, যদি না দিতে চাও দেবে না। এর বাইরের যাবতীয় কথাবার্তাই আমরা বাহুল্য মনে করি এবং আমরা বাণিজ্য সম্পর্কহীন প্রশ্নের কোনো জবাব দেব না। এইসব খবরের সবই আমি পেয়েছি 32 রোবটের কাছ থেকে। সে ক্রমাগতই কিছু না কিছু তথ্য আমাকে দিতে চেষ্টা করছে এবং আমার ধারণা এটা সে করছে মহাকাশের ব্যাপারে আমার আগ্রহ বাড়ানোর জন্যে। সে আমার ভেতর কৌতূহল জাগিয়ে তুলতে চাচ্ছে। কৌতূহল হচ্ছে জীবনদায়িনী শক্তির মতো, যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমার মধ্যে কৌতূহলের কিছুই অবশিষ্ট নেই। জীবন আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে। একজন রোবটের সঙ্গে আমি আমার কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই অবস্থাতেই মানুষ আত্মহননের কথা চিন্তা করে, আমিও করছিলাম। 30 তা বুঝতে পেরেছে। সেই কারণেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আমার মধ্যে কৌতূহল নামক সেই জীবনদায়িনী ব্যাপারটি জাগিয়ে তুলতে। তার কিছু কিছু চেষ্টা আমার খুব ছেলে মানুষই বলে মনে হয়, যদিও জানি ছেলে মানুষই কোনো ব্যাপার 32 মতো উন্নত রোবট কখনো করবে না। 30 যা করছে খুব ভেবে চিন্তেই করছে। সে ব্যবহার করছে রোবটদের লজিক, আবেগবর্জিত বিশুদ্ধ লজিক। এর ভেতর কোনো ফাঁকি নেই। একদিন এই যা দিন শব্দটা ব্যবহার করলাম। দিন এবং রাত বলে মহাকাশযানে কিছু নেই। এখানে যা আছে তার নাম অনন্ত সময়। যে কথা বলছিলাম, একদিন 30 এসে বলল, মহাকাশযানে একজন জীববিজ্ঞানী আছেন, তাকে তুমি জানো? আমি বললাম, জানি। তুমি তার সঙ্গে আলাপ করো না কেন? তার সঙ্গে কথা বললে তোমার খুব ভালো লাগবে। কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। যে জীববিজ্ঞানীর কথা বলছি তার বয়স কম এবং সে একজন অত্যন্ত রূপবতী তরুণী। তাতে কি? হাসিখুশি ধরনের মেয়ে, সবাই তাকে পছন্দ করে। খুবই ভালো কথা। এই তরুণীর গলার স্বরও খুব মিষ্টি, শুধু শুনতে ইচ্ছা করে। বেশ তো, শুনতে ইচ্ছা করলে শুনবে। আমি প্রায় শুনি। রোবট হওয়া সত্ত্বেও আমি মেয়েটির প্রতি এক ধরনের আবেগ অনুভব করি। অত্যন্ত আনন্দের কথা। এই তরুণীর নাম ইনো। নামটিও কি মধুর নয়? খুবই মধুর। এখন তুমি বিদায় হও। বিদায় হচ্ছি। আমি ক্ষুদ্র একটা অন্যায় করেছি, এটা বলেই বিদায় নেব। অন্যায়টা হচ্ছে, আমি ইনোকে বলেছি যে তুমি তার সঙ্গে কথা বলবার জন্য বেশ আগ্রহী, সাহস সঞ্চয় করতে পারছ না বলে কথা বলতে পারছ না। এরকম বলার মানে কি? যোগাযোগ করিয়ে দেয়া। মেয়েটা খুবই ভালো, কথা বললে তোমার চমৎকার লাগবে। ও আবার চমৎকার হাসির গল্পও জানে। তুমি বিদায় হও। হচ্ছি। আমার সঙ্গে এত উঁচু গলায় কথা বলার কিন্তু কোনো দরকার নেই। একজন রোবটের সঙ্গে উঁচু গলায় কথা বলাও যা, নিচু গলায় কথা বলাও তা।
আমি তো আর তোমাদের মতো মানুষ না যে উঁচু গলায় কথা বললে আমার মন খারাপ হবে। প্রচণ্ড ধমক দিয়ে তিশকে বিদায় করলাম এবং বলে দিলাম এক্ষুনি যেন ইনো নামের মেয়েটিকে সত্যি কথাটা বলে। পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীর সঙ্গেও আমি কথা বলতে আগ্রহী নই। তিশ আমার সব কথা শোনে না। অনেক কাজ সে তার নিজের লজেক খাটিয়ে করে। কাজেই সে ইনোকে কিছুই বলল না এবং ইনো নামের অত্যন্ত রূপবতী বালিকা বালিকা চেহারার মেয়েটি একসময় আমার ঘরের দরজা ধরে দাঁড়িয়ে বলল, আসব? এই জাতীয় একটি মেয়ের মুখের ওপর না বলা খুব মুশকিল। আমি হ্যাঁ না কিছুই বললাম না। তিশ আমাকে বলল, আপনি আমার সঙ্গে কথা বলতে চান, সাহসের অভাবে বলতে পারছেন না। তিশ সত্যি কথা বলেনি, বানিয়ে বানিয়ে বলেছে। আপনার সঙ্গে শুধু নয়, কারোর সঙ্গেই আমার কথা বলতে ইচ্ছে করে না। কেন করে না? জানি না কেন, মানুষের সঙ্গ আমার কাছে অসহ্য বলে মনে হয়। আমার সঙ্গ অসহ্য বোধ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আপনি চলে গেলেই আমি খুশি হব। মেয়েটি চলে গেল না, ঘরে ঢুকল। চেয়ার টেনে বসতে বসতে বলল, আপনি আমাকে তাড়াবার জন্য এসব বলছেন, কিন্তু আমি এত সহজে যাচ্ছি না। আমার বয়স ৩১। গত ২৫ বছরের কথা আমার মনে আছে। এই ২৫ বছরে কেউ আমাকে বলেনি যে আমার সঙ্গ তার পছন্দ নয়। যদিও আমি অনেকের সঙ্গ পছন্দ করি না, তবে পছন্দ না করলেও কাউকে মুখের উপর সে কথা বলতে পারি না। এত সাহস আমার নেই। আমি বোধহয় একটু বেশি কথা বলছি, তাই না? হ্যাঁ, তাই। বিশ্বাস করুন, আমি এত কথা বলি না, কিন্তু মহাকাশযানে উঠবার পর থেকে কেন জানি ক্রমাগত কথা বলছি। এটা বোধহয় হচ্ছে ভয় পাওয়ার কারণে। ভীতু মানুষ দু ধরনের কাণ্ড করে, হয় আমার মতো বেশি কথা বলে, নয় আপনার মতো কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। আপনিও নিশ্চয় আমার মতো, তাই না? না। বলেন কি, হাইপার স্পেস ড্রাইভ দিতে যাচ্ছেন, এটা ভেবেও কি আপনার ভয় বা রোমাঞ্চ বোধ হচ্ছে না? না, আমি কিছু ভাবি না। সে কি, কেন? ভাবতে ইচ্ছা করে না। ইএসপি ক্ষমতাধর সব মানুষই কি আপনার মতো হয়? তাও জানি না, এরকম কারোর সঙ্গে আমার এখনো দেখা হয়নি। ইনো খানিকক্ষণ ইতস্ত করে বলল, এখানে আসার পেছনে আমার অন্য একটা উদ্দেশ্যও আছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে উদ্দেশ্যটা বলবো। ইনো আমার দিকে তাকিয়ে রইল, তরল চোখ। কিছু কিছু চোখ আছে, তাকালে মনে হয় জল ভরা চোখ, যেন চোখের ভেতরের টলটলো জল দেখা যাচ্ছে। আমি কিছুই বললাম না। ইনো বলল, আমি এসেছি আপনার ইএসপি ক্ষমতা কীরকম তা পরীক্ষা করে দেখতে। আমার কোনো ক্ষমতা নেই। আপনি অস্বীকার করলে তো হবে না। আমাদের বলা হয়েছে আপনার ক্ষমতা অসাধারণ। প্রতিটি জেনার টেস্টে আপনি ১০০ করে পেয়েছেন। কেউ তা পায় না। জেনার টেস্টের ব্যাপারে আমি কিছু জানি না। বেশ, না জানলে ক্ষতি নেই। এখন মন দিয়ে শুনুন আমি কি বলছি। আমার জ্যাকেটের পকেটে একখণ্ড কাগজে আমি ৩ লাইনের একটা কবিতা লিখে এনেছি। কি লিখেছি আপনি কি বলতে পারবেন? কাগজটা না দেখে কি করে বলবো? কি লেখা আছে তা জানতে হলে লেখাগুলি আমাকে পড়তে হবে। লেখা পড়ে তো যে কেউ বলতে পারবে, তাহলে আপনার বিশেষত্ব কোথায়? বিশেষত্ব কিছুই নেই। এখন আপনি যদি দয়া করে উঠে যান এবং আমাকে একা থাকতে দেন, তাহলে খুব খুশি হব। ইনু উঠে দাঁড়ালো। অপমানে মেয়েটির মুখ কালো হয়ে গেছে। তার অপমানিত মুখ দেখতে আমার একটু যেন খারাপই লাগছে। সে আমাকে কি একটা বলতে গিয়েও বলল না, মুখ নামিয়ে নিল। আর ঠিক তখন বিদ্যুৎ চমকের মতো তার জ্যাকেটের পকেটে রাখা কাগজটির লেখাগুলি আমি পড়তে পারলাম। ব্যাপারটা কি করে হলো আমি নিজেও জানি না। প্রতিটি লাইন জল জল করছে। রাত্রি কখনো সূর্যকে পায় না, তাতে ক্ষতি নেই, কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্রবৃদ্ধি। একবার ইচ্ছে হলো কাগজটা কি লেখা ইনোকে বলি। তারপরই ভাবলাম, কি দরকার, কি হবে বলে। ইনো নরম গলায় বলল, আপনি যে সত্যি সত্যি বিরক্ত হচ্ছিলেন তা বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি এতক্ষণ বসে থাকতাম না। আমি খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করবেন। সে মাথা নিচু করে চলে যাচ্ছে, পা ফেলছে এলোমেলোভাবে। প্রচুর মদ্যপানের পর মানুষ ঠিক এই ভঙ্গিতেই হাঁটে। আমি এত কঠিন না হলেও পারতাম। তিশ যখন খাবার নিয়ে এলো তখন তাকে বললাম, তিশ, তুমি জীববিজ্ঞানী ইনোকে একটা কথা বলে আসতে পারবে? তিশ উৎফুল্ল গলায় বলল, অবশ্যই পারব। কি কথা? কবিতার ৩টি লাইন, রাত্রি কখনো সূর্যকে পায় না, তাতে ক্ষতি নেই, কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্রবৃদ্ধি। তিশ অবাক হয়ে বলল,
এর মানে তো কিছু বুঝতে পারছি না। সূর্য যা, নক্ষত্রও তো তাই। নাম ভিন্ন, কিন্তু জিনিস তো একই। তোমার বোঝার দরকার নেই, ইনোকে বললেই তিনি বুঝবেন। আর যদি বুঝতে না পারে, যদি আমাকে বুঝিয়ে দিতে বলে, তাহলে তো মুশকিলে পড়ব। তোমাকে যা করতে বলছি তাই করো। বেশ, করব। আমাকে শুধু একটা কথা বলো, এটা কি কোনো প্রেম বিষয়ক কবিতা? জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি। প্রেম বিষয়ক কবিতা বলেই তো মনে হচ্ছে। তেজকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। আমি বুঝতে পারছি সে অত্যন্ত আগ্রহ বোধ করছে। যন্ত্র মানুষের মতো আগ্রহ বোধ করছে, খুবই অবাক হবার মতো ব্যাপার। আর আমি মানুষ হয়ে যন্ত্রের কাছাকাছি চলে যাচ্ছি। গলা উঁচিয়ে ডাকলাম, তিশ, শুনে যাও। তিশ থমকে দাঁড়ালো। আমি বললাম, ইনোর কাছে তোমাকে যেতে হবে না। কেন? প্রশ্ন করবে না। তোমাকে যেতে নিষেধ করছি, তুমি যাবে না। 3 লাইনের কবিতাটা তাকে শোনাবো না? না, এখন দয়া করে বিদায় হও। আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। বাতি নিভিয়ে দিলাম। ঘর পুরোপুরি অন্ধকার নয়, হালকা আলো আছে। এরকম আলোয় মন বিষণ্ণ হয়। হাজার হাজার মাইল দূরে ফেলে আসা একটি গ্রহের কথা মনে হয়। সেই গ্রহের একজন মানবীর কথা মনে পড়ে, যার সঙ্গে এই জীবনে আর দেখা হবে না। হাত বাড়িয়ে মাথার বাঁ পাশের নীল একটা সুইচ টিপলাম। হালকা সঙ্গীত বাজতে শুরু করল। মাঝে মাঝে এই সঙ্গীত আমি শুনি। এর জন্ম পৃথিবীতে নয়, অজানা এক গ্রহে। অজানা গ্রহের অচেনা উন্নত কোনো প্রাণী এই সুর সৃষ্টি করেছে। গভীর বিষাদময় সুর। শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, অনন্ত নক্ষত্রবিথী। পড়ছিলাম এর প্রথম পর্ব। সায়েন্স ফিকশনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।